সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী স্বীকার করেছেন দেশ থেকে প্রতি বছর 92,000 কোটি টাকা পাচার হচ্ছে, 7 থেকে 8 বিলিয়ন ডলার প্রতি বছর বিদেশে পাচার হয় এবং অর্থনৈতিক সব সংকটের শুরুটা এখান থেকেই। অর্থমন্ত্রী এমন একটা মন্তব্য করেছেন যে কারণে দেশের জনগণের কাছে তার মাফ চাওয়া উচিত, এবং তিনি যদি মাফ না চান এবং দেশের জনগণ যদি তাকে ক্ষমা না করে তাহলে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা উচিত। এবার সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে পেন্টাগন। মানে আপনি যখন জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকেন তখন কি হয়? আমি বহুবার আমরা সবাই বলেছি, দেশের ভেতরে কিছু শক্তির সাথে আপনি আপোষ করেন, প্রশাসন, পুলিশ, এই যে ব্যবসায়ী, আবার আপনি বিদেশি শক্তির সাথে আপোষ করেন, এবং সেই আপোষটা রাষ্ট্রের স্বার্থের জন্য না, আপনাকে ক্ষমতায় রাখার স্বার্থে। ফলে যেটা দাঁড়িয়ে আছে, একটা দুর্বল সরকারকে যারা ক্ষমতায় রাখে, ক্ষমতায় থাকে সমর্থন করে, তারা নানান রকম অন্যায় প্রভাব যেটা রেজিমকে ক্ষমতায় থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এই মাত্র পাওয়া খবর দর্শক আপনাদের দেখাতে চলেছি, আমাদের দেশ থেকে 92,000 কোটি টাকা বিদেশে পাচার হওয়ার কারণে ফেঁসে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবং ফেঁসে যাচ্ছেন বড় বড় কর্মকর্তারা। দর্শক মণ্ডলী, এই ভিডিও জুড়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, তাহলে আমাদের দেশে বর্তমানে কি হতে যাচ্ছে, আমাদের দেশের টাকা পাচার হয়ে বিদেশে চলে যাচ্ছে। দর্শক, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পারবেন। দর্শক, তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, যারা আপনারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তাহলে চলেন ভিডিওটি দেখে আসি। মন্ত্রী স্বীকার করেছেন দেশ থেকে প্রতি বছর 92,000 কোটি টাকা পাচার হচ্ছে, 7 থেকে 8 বিলিয়ন ডলার প্রতি বছর বিদেশে পাচার হয় এবং অর্থনৈতিক সব সংকটের শুরুটা এখান থেকেই। এই অর্থ পাচারের কারণেই আজকে আমাদের অর্থনীতি এই সংকটময় পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। অর্থমন্ত্রী এমন একটা মন্তব্য করেছেন যে কারণে দেশের জনগণের কাছে তার মাফ চাওয়া উচিত, এবং তিনি যদি মাফ না চান এবং দেশের জনগণ যদি তাকে ক্ষমা না করে তাহলে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা উচিত, অবিলম্বে পদত্যাগ করা উচিত। কেন বলছি সে আলোচনায় আসবো, তার আগে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী হঠাৎ করে যে স্বীকার করলেন দেশ থেকে প্রতি বছর 92,000 কোটি টাকা পাচার হয়, সেই আলোচনাটা আমরা একটু দেখি, তার বক্তব্যটা আমরা একটু দেখব। আর একটা কথা বলে রাখা ভালো, এই যে দেশ থেকে প্রতি বছর 7 থেকে 8 বিলিয়ন ডলার পাচার হচ্ছে, যেটা টাকার অঙ্কে প্রায় 92,000 কোটি টাকা, যেটা স্বয়ং সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন, এই টাকাগুলো কারা পাচার করে? সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, সরকারি দলে যারা আছেন এবং সরকারের অলিগার্ক যারা আছেন। এমনকি বিভিন্ন সময় তো আমরা দেখেছি এস আলমের 1 বিলিয়ন ডলার বিদেশে পাচারের তথ্য আমাদের সামনে চলে এসেছে, যদিও সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি এবং বরং তাকে আরো পুরস্কৃত করা হয়েছে, তাকে নতুন ব্যাংক তার হাতে তুলে দেওয়া হয়েছে এবং আগে থেকে তার হাতে আরো 7টা ব্যাংক ছিল, যে ব্যাংকগুলোকে সে খোকলা করে ফেলেছে, নতুন করে আরেকটা ব্যাংক তার হাতে তুলে দেওয়া হয়েছে। এটা করা হয়েছে তার যখন 1 বিলিয়ন ডলার বিদেশে পাচারের তথ্য আমাদের সামনে আসছে তারপর। এটাই হচ্ছে এই সরকারের চরিত্র। সুতরাং পরিকল্পনা প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেশ থেকে এই আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের হোমরা চোমরারা এবং তাদের অলিগার্ক কিছু ব্যবসায়ী সিন্ডিকেট প্রতি বছর 92,000 কোটি টাকা, যেটা ডলার হিসাব করলে 7 থেকে 8 বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে। সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বছরে 92,000 কোটি টাকা পাচার হয়। সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন বছরে 7 থেকে 8 বিলিয়ন ডলার বা 81 থেকে 92,000 কোটি টাকা পাচার হয়। টাকা পাচার থেকেই ডলার সংকটের শুরু, তাই জরুরি ভিত্তিতে এটি রোধ করার পদক্ষেপ দরকার, যদিও এই পদক্ষেপ কোনোভাবেই নেওয়া হবে না, কারণ নিজেরাই যখন এই টাকা পাচারের সাথে যুক্ত তখন তারা কিভাবে এটা ঠেকানোর জন্য পদক্ষেপ নেবেন। এবং যারা এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, এই সরকারের ক্ষমতায় টিকে থাকার খুঁটি যারা, তারাই তো বিদেশে টাকা পাচার করছে। যে আজিজ, বেনজির, নতুন করে আসাদুজ্জামান মিয়া, এমনকি পুলিশের ডিআইজি পর্যায়ের বর্তমানে কর্মরত কর্মকর্তারা কি পরিমাণ টাকা বানিয়েছেন অবৈধভাবে, কি পরিমাণ দুর্নীতি করেছেন, সেই তথ্যগুলো তো আমাদের সামনে এসছে। এবং এই আজিজ বেনজিররা যে এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে অবৈধভাবে, আসাদুজ্জামান মিয়ারা যে 2018 সালের নির্বাচন, এরপর 2024 সালের নির্বাচন, এই নির্বাচনগুলো পার করে দেবার জন্য তারাই যে আসল দায়িত্ব পালন করেছে, এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, সেটা তো দেশের জনগণ জানে। সুতরাং এদের পাচারের ব্যাপারে, এই পাচার রোধ করার জন্য সরকার কখনোই কোনো উদ্যোগ নেবে না। আর সবচেয়ে বড় কথা, প্রধানমন্ত্রী গতকাল একটা সংবাদ সম্মেলনে বলেছেন, আমার কাছে এত টাকা নাই যে আমি লবিস্ট ফার্ম নিয়োগ করব। লবিস্ট ফার্ম নিয়োগ করবার মতো টাকা কার কাছে আছে আর কার কাছে নাই, সেটা এই সরকার ক্ষমতায় থেকে যাবার পর আমরা বুঝতে পারবো। যেহেতু এখনো তারা ক্ষমতায় আছে, অবৈধভাবে তারা ক্ষমতায় টিকে আছে, তাই তাদের অবৈধ সম্পদের খোঁজ আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। তাদের কিছু অলিগার্কের খোঁজ এখন আস্তে আস্তে পেতে শুরু করেছি আমরা, কিন্তু তাদের খোঁজ আমরা পাবো যখন তারা ক্ষমতা থেকে চলে যাবে তারপর। আমাদের বর্তমান অর্থমন্ত্রী একটা মন্তব্য করেছেন, খুবই আপত্তিকর মন্তব্য, এবং এর জন্য তার জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। তিনি বলছেন বিশ্বব্যাংকের কথা শুনতে হবে, কারণ তারা টাকা দেয়।
বিশ্বব্যাংকের কথা শুনতে হবে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, কারণ সংস্থাটি আমাদের টাকা দেয়, আমাদের টাকা লাগবে, আপনি টাকা দেন, আপনার কথা শুনবো। তার মানে জনগণকে তিনি বলছেন, আপনারা টাকা দিলে আপনাদের কথা শুনবো, আপনারা যেহেতু টাকা দেন না তাই আপনাদের কথা শুনবো না, বিশ্বব্যাংক টাকা দেয় তাই তাদের কথা আমরা শুনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার, অনেকেই বলে সরকার শিগগিরই পড়ে যাবে, কই সরকার তো পড়ে না, দেউলিয়া তো হলো না, নানান কথাবার্তা বলেছেন। কিন্তু মূল বক্তব্য হচ্ছে অর্থমন্ত্রীর মূল কথা হলো দেশের জনগণ টাকা দেয় না, টাকা দেয় বিশ্বব্যাংক, এই কারণে বিশ্বব্যাংকের কথা তাদেরকে শুনতে হবে। আমরা এবার দেখি দেশের জনগণ টাকা দেয় কিনা। যে বাজেট নিয়ে তিনি কথা বলেছেন সেই বাজেটে জনগণ কত টাকা দেবে আর বিশ্বব্যাংক কত টাকা দেবে সেটা আমরা একটু দেখি, কিংবা মন্ত্রীরা জমি বিক্রি করে দেশ যে চালাবেন না সেটা আমরা একটু বুঝে নেই। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,45,400 কোটি টাকা। এই টাকাটা দেশ থেকে এই টাকাটা আদায় করা হবে, দেশের জনগণ এই টাকাটা দেবে। আসছে 7,97,000 কোটি টাকার বাজেট, যার মধ্যে এবার সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ 5,45,400 কোটি আহমেদের টাকা দেশের বিরুদ্ধে জনগণ নিষেধাজ্ঞার দেবে। বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর মনে করে জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন। বুধবার পেন্টাগনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জেনারেল আজিজের নিষেধাজ্ঞার বিষয়ে পেন্টাগনের অভিমত ব্যক্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। ব্রিফিংয়ে প্যাটের কাছে পেন্টাগন অ্যাক্রেডিটেড সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান পেন্টাগন কিভাবে বাংলাদেশের সাথে তার সামরিক ও নিরাপত্তা অংশীদারিত্ব নির্দেশ করছে, কারণ বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে তার উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র তার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের মাধ্যমে বাংলাদেশ ভুল পথে এগোচ্ছে। পুলিশ এবং র্যাবের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এরই মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া বর্তমান সরকার যে কোনো উপায়ে ক্ষমতা ধরে রাখতে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে পেন্টাগন কি ভাবছে আমি কি তা জানতে পারি? জবাবে পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেছেন, হ্যাঁ, প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আজকের ব্রিফিং কক্ষে আপনাকে স্বাগতম। আপনি যেমন জানেন বা আপনি যে বিষয়টি উল্লেখ করলেন যে স্টেট ডিপার্টমেন্ট জেনারেল আজিজ আহমেদের উপর দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে, এটি গত মে মাসে করা হয়েছিল মূলত বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে মজবুত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতিকে নিশ্চিত করেছে এবং পেন্টাগন বাংলাদেশের দুর্নীতি বিরোধী যে কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে। তিনি আরো বলেন, শেষে আমি কথা বলে শেষ করতে চাই যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। দুই দেশের একই স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদারিত্ব বজায় রয়েছে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চল, সমুদ্র সীমা এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে আমরা একসাথে কাজ করার প্রত্যয় রাখি। গত বেশ কিছুদিন থেকে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছিলাম ক্ষমতাসীন আওয়ামী রেজিম এবার মূল বিপদে পড়তে যাচ্ছে ভারত এবং চীনের স্বার্থের সংঘাতের মধ্যে পড়ে। মানে আপনি যখন জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকেন তখন কি হয়? আমি বহুবার আমরা সবাই বলেছি, দেশের ভেতরে কিছু শক্তির সাথে আপনি আপোষ করেন, প্রশাসন, পুলিশ, কিছু ব্যবসায়ী, আবার আপনি বিদেশি শক্তির সাথে আপোষ করেন এবং সেই আপোষটা রাষ্ট্রের স্বার্থের জন্য না, আপনাকে ক্ষমতায় রাখার স্বার্থে। ফলে যেটা দাঁড়িয়ে আছে একটা দুর্বল সরকারকে যারা ক্ষমতায় রাখে, ক্ষমতায় থাকতে সমর্থন করে, তারা নানান রকম অন্যায় প্রভাব যেটা রেজিমকে ক্ষমতায় থাকতে সাহায্য করলেও রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়। কিন্তু এমন পরিস্থিতি কখনো কখনো তৈরি হয়, এই আওয়ামী সরকার সেটা ফেস করতে যাচ্ছে। সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আপনি ভারতকে ওটা, চায়নাকে ওটা, আমেরিকাকে এটা, রাশিয়াকে ওটা নানান কিছু দিয়ে চেষ্টা করেছেন টু ম্যানেজ, যেটাকে ভারসাম্যের কূটনীতি নামে একটা ফালতু কথা বলা হয়। ভারসাম্যটা কিচ্ছু না। আপনি যদি একটা দেশের স্বার্থের 12টা বাজিয়ে দিতে প্রস্তুত থাকেন, ওতে আসলে আর ভারসাম্য বুদ্ধিমত্তা কিছু লাগে না। সবকিছু বিকিয়ে দেওয়ার মধ্যে কোনো বুদ্ধিমত্তার প্রয়োজন নেই। আপনি সবকিছু দিয়ে তারপর ক্ষমতায় টিকে আছেন এবং কেউ কেউ খুব ভাব ধরে বলে যে দারুণ ব্রিলিয়ান্টলি ভারসাম্যের কূটনীতি করা হচ্ছে। ফালতু কথা। আপনি পরাশক্তিগুলোর সাথে যদি দেশের স্বার্থ রক্ষা করতে পারেন বড় স্কেলে, সে তার মধ্যে যোগ্যতার প্রশ্ন, বুদ্ধিমত্তার প্রশ্ন। যাই হোক, এটা করতে করতে দীর্ঘদিন 10 বছর অবৈধ ক্ষমতা টিকিয়ে রেখেছিল। এবার এসে যে সংকটটা হয়েছে, এবার এমন কিছু স্পেসিফিক পয়েন্ট আছে যে স্পেসিফিক পয়েন্টগুলোতে এই দেশ যা চায় আরেক দেশের সেটা রেড লাইন হয়ে যায়। এতদিন পর্যন্ত আপনি রেড লাইনগুলো ক্রস না করে থেকেছেন। আমি বহুবার আমার ভিডিওতে বলেছি যে সাবমেরিন কেনা ভারতের একটা রেড লাইন ছিল, সরকারটা করেছে এবং সেটা করেও বেশ চাপে পড়েছে। কিন্তু সোনাদিয়া যে পোর্ট আছে, সেই পোর্টটা চীনকে না দেওয়া একটা রেড লাইন ছিল, মানে দিলেই রেড লাইনটা ক্রস হতো, সরকার করে নেই। তিস্তা একটা রেড লাইন। এখন সমস্যা যেটা বেঁধে গেছে, ভারতের এটা রেড লাইন যে এটাকে কোনোভাবেই চীনের জন্য দেওয়া যাবে না, আবার চীন ওটা অ্যাটেনিকস চাইবে। মানে এখন পরিস্থিতিটা কোন জায়গায়? এখন প্রধানমন্ত্রী ভারত সফর করে আসলেন, আসার পর উনি চায়না যাবেন এবং চায়নার সাথে অর্থনৈতিক কারণে খুব জরুরি কতগুলো ডিলিং এর প্রশ্ন আছে, সেগুলো কি হবে? চায়নার কাছ থেকে প্রচুর ঋণ পাবে সরকার, কারণ তিস্তা নিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলতে চাই। তিস্তা নিয়ে যে কথা হয়েছে, আমরা জানি জনাব মোদী স্পষ্টভাবে জানিয়েছেন তিস্তা বাংলাদেশ অংশের ব্যবস্থাপনার জন্য একটা কারিগরি টিম অলরেডি পাঠিয়ে দেওয়া হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেটা উনি বলে দিয়েছেন। মানে পানি চুক্তি না, ওই যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে যা বলে গিয়েছিলেন যে তারা আসলে এই প্রকল্পে থাকতে চায়, যে প্রকল্প আসলে চায়না করতে চেয়েছিল, যার পেছনে চায়না অলরেডি বেশ কিছু টাকা ইনভেস্ট করে সমীক্ষাও করেছে, এটা এখন ভারত নিতে চায়। এবং আমি তখনই একটা ভিডিও করে বলেছি, ভারত এটা চাওয়ার মতো নোংরামি কিছু হয় না। আপনি আমার তিস্তার পানি দেন না, কিন্তু আপনি আবার এটা চাইছেন। কিন্তু তার চাইতেও জরুরি কথা, ভারত এটা দেওয়া হলে এই প্রকল্পটা হবে না, এই টাকা
ভারত দেবে না, আমরা নিশ্চিত থাকতে পারি। কি হলো এটা করে রাদার চায়নার সাথে এই প্রস্তাবটা ঝুলিয়ে দেওয়া হলো। প্রধানমন্ত্রী আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয় একটা স্টেটমেন্ট দিয়েছে, যেখানে তাদের এই অস্বস্তিটা স্পষ্ট, তারা বুঝতে পারছে দেশের লোকজন এটা নিয়ে শোরগোল করছে, তাই একটা স্টেটমেন্ট দিয়েছে। সেখানে বলা হচ্ছে, নয়াদিল্লির বৈঠকে পানি সম্পদ ব্যবস্থাপনাকে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী। বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে যৌথ কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ সময় তিস্তা নদীর ব্যবস্থাপনা ও সংরক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে ভারতের পক্ষ থেকে আগ্রহ দেখানো হয়। তবে বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে তিস্তার পানি বন্টন চুক্তি সইয়ের কথা পুনর্ব্যক্ত করা হয়। আমরা এবার খেয়াল করেছি যে এমইউ হয়েছে বা মোদী কথা বলেছেন, পররাষ্ট্র সচিব কথা বলেছেন, কোথাও তিস্তা চুক্তি হবে মানে প্রায় বলা হয়েছে। এক সময় মানে কথার মতো করে এটা হতো, এখন আর সেটাও হচ্ছে না। এবার একটা টু শব্দ তিস্তা চুক্তি নিয়ে ছিল না। স্পষ্টভাবে ভারত আসলে ওই জিনিসটাই করতে চাইছে, যে প্রজেক্টটা চীন চাইছে, চীনের তার চাওয়ার মধ্যে বাগড়া দিতে চাইছে। এখন যেটা হয়, ভারতের কনসার্ন যেটা অলওয়েজ, সেটা হচ্ছে আপনি যদি তিস্তার এই প্রজেক্ট করেন তাহলে সীমান্ত থেকে মানে চিকেন নেক থেকে যেই তার যে ভালনারেবল স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটিটা, সেটা থেকে চীনের অবস্থানের দূরত্ব হয় কম বেশি 100 কিলোমিটার, মানে 100 কিলোমিটার মধ্যে এদিকে চলে গেল। আবার ওইদিকে ভুটান হয়ে ডোকলামের ওই জোন, তার মানে আপনি দুই দিকে আপনার প্রেজেন্স তৈরি হয়ে যায়। এবং যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে, এটা যদিও সামরিক স্থাপনা না, কিন্তু এখানে একটা চাইনিজ প্রেজেন্স, চাইনিজ একটা প্রজেক্ট হওয়া মানে প্রচুর চাইনিজ লোকজন এখানে থাকা, ভবিষ্যতে ব্যবস্থাপনায় থাকা, সবকিছু যদি আপনি যোগ করেন, ভারত এই জিনিসটাকে তার রেড লাইন হিসেবে বিবেচনা করে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি করবে? বাংলাদেশ কতটুকু কি করতে পারবে? প্রথম কথাটা হচ্ছে, প্রধানমন্ত্রী খুবই চেয়েছেন এটা চীনের মাধ্যমে হোক। এই পার্লামেন্টে জুন মাসেই আমি দেখিয়েছি আপনাদেরকে, উনি বলেছেন চীনের জন্য ঋণ চাওয়া হয়েছে। অনেক অনুমান করছিলেন উনি ভারতে গিয়ে চেষ্টা করবেন ভারতকে কনভিন্স করার জন্য যে মোটামুটি চায়নাকে এই প্রজেক্টটা দেওয়া হবে, এবং কেউ কেউ বলছে একটা ট্রেড অফ হিসাবে ট্রানজিটের রেল লাইন মানে করিডোরের রেল লাইন সংযোগগুলো দেওয়ার জন্য ভারতকে পুরোপুরি শর্তহীনভাবে রাজি হওয়া হবে। কিন্তু ভারত যদি মনে করে যে আমি রেলের যে করিডোর সেটা তো নেবো, আমি এটাও বন্ধ করার হ্যাডাম রাখি, ভারত সেটা করতে দেবে কেন? দেয় নাই। এবং খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশ ভারতকে তিস্তা প্রজেক্টে ইনভলভ বা এনগেজ করতে পারবে না। যদিও ন্যূনতম চক্ষু লজ্জা থাকলে বাংলাদেশ ভারতের সাথে এইরকম একটা যাওয়ারই কথা ছিল না, কারণ তুমি আমাকে পানি দাও নাই, ন্যায্য পানি, আর তুমি এসছো এখন আমার এখানকার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে। এখানে ম্যানেজমেন্ট কি করা যাবে, এখানে রিজার্ভার করা যাবে কিনা, এই জায়গায় রিজার্ভার কতটুকু এফেক্টিভ হবে, নানান আলোচনা আছে। আমাদের পানি বিশেষজ্ঞরা বলছেন এখানে আদৌ চায়নাও যে ধরনের প্রজেক্টের কথা বলছে, এই ধরনের প্রজেক্ট এখানে ফিজিবল না। আমরা সে তর্ক সরিয়ে রাখছি আপাতত। কিন্তু ভারতের কাছ থেকে ওই প্রজেক্ট এর জন্য ফাইন্যান্স নেওয়া কোনোভাবেই কথা ছিল না, কিন্তু সরকারকে এই জিনিসটা গিলতে হবে, কারণ আপনি তো ক্ষমতায় আছেন ভারতকে দিয়ে শেষ পর্যন্ত। গত নির্বাচনের আগে আমাদের খুব স্পষ্টভাবে মনে আছে, যখন আমেরিকা তীব্র চাপ তৈরি করছে, তখন ভারত সেই চাপকে নিউট্রালাইজ করে দিয়েছিল। সরকার এই যে গদিতে থেকে গেল 24-এর এই দামি নির্বাচনের পর, তার পেছনে বিরাট রোল আছে ভারতের। সুতরাং ভারতকে পে করতে হবে, তো উপায় নেই, পেমেন্ট ছাড়া কেউ কোনো কিছু করবে না। বহুবার বলেছি, সরকারের যাবতীয় নেগোসিয়েশন বা বার্গেন থাকে তাকে ক্ষমতায় রাখা। সো আপনাকে ক্ষমতায় রাখা হয়েছে, আপনি এখন ভারতের সব দাবি মানতে হবে। এখন সমস্যা যেটা হচ্ছে, চায়নাও খুব স্বাভাবিকভাবেই তিস্তা প্রজেক্টটা আসলেই ঠিক একটা পানি ব্যবস্থাপনা প্রজেক্ট না, এটা একটা স্ট্র্যাটেজিক প্রজেক্ট হিসেবেই চায়না বিবেচনা করার কথা। এখন এটা যদি চায়নাকে না দেওয়া হয়, চায়না এতটুকু এগিয়ে যাওয়ার পর, চায়না রিপিটেডলি কথা বলেছেন, নির্বাচনের আগে চাইনিজ রাষ্ট্রদূত কথা বলেছেন, পরে কথা বলেছেন, উনি ওই এলাকা ঘুরে এসছেন এবং তারা একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, অনেক এগিয়ে যাওয়া হয়েছে। এবং প্রধানমন্ত্রী যখন চায়নায় যাবেন, সেটা আমি ধারণা করি তারা চেয়েছেন সেটার ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হোক। সেটা এবার অন্তত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কোনো সম্ভাবনা আসলে দেখা যাচ্ছে না। ভারত কোনোভাবে এটা মেনে নেবে না। তাহলে ঝুঁকিটা কোন জায়গায় তৈরি হচ্ছে? ভারতকে আপনার লেগেছে আসলে এতদিন আমেরিকাকে নিউট্রালাইজ করা, এবং বাংলাদেশের ভেতরে ভারতের সিরিয়াস পেনিট্রেশন আছে, আমাদের আমলা, পুলিশ, বিচার বিভাগ নানান জায়গায় আছে। সুতরাং ক্ষমতায় থাকার ক্ষেত্রে বা ক্ষমতায় রাখার ক্ষেত্রে ভারতের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। কিন্তু একটা নতুন বিপদ তৈরি হয়েছে সরকারের জন্য, সেটা হচ্ছে তার অর্থনৈতিক সংকট। অর্থনৈতিক সংকট মানে হবে কি হবে না আলোচনা না, প্রশ্নটা হচ্ছে কবে হবে এবং ইন্টেন্সিটি কতটা হবে, ওই আলোচনা কেউ করতে পারেন, হবে না এই আলোচনা সম্ভব না। সুতরাং এটাকে এই বছর না আগামী বছর গিয়ে ঠেকবে, মানে আগামী এইরকম সময়, আগামী মে জুনের দিকে গিয়ে সবচেয়ে খারাপ অবস্থা হবে, এই আলোচনা করতে পারেন, এবং কতটা ফল করতে পারে টাকা ডলারের বিপরীতে। সো সরকার ইজ ইন এ সিরিয়াস ক্রাইসিস। এখন এই ক্রাইসিসের মধ্যেও আমরা আসলে দেখছি না যে সরকার 2 বছরের বেশি সময় হয়ে গেল, কোনোরকম কোনো উন্নতির কোনো লক্ষণ নাই। সুতরাং এই সময় সরকারের প্রচুর টাকা দরকার, ঋণ দরকার। এই কাজটা ভারতের মতো দেশের করার প্রশ্নই আসে না, তাদের সেই সক্ষমতার আশপাশেও নেই। মানে তারা $8-9 বিলিয়ন এলওসি বা লাইন অফ ক্রেডিট ঘোষণা করে $1.5-2 বিলিয়ন দিয়েছে 10-12 বছরে। ওরা কেমন জাত তাদের সম্পর্কে আমরা বুঝতে পারি, খুব ভালো বুঝতে পারি। এবং এই কারণেই বলি যে ভারতের মতো একটা দেশের একটা সক্ষমতা নেই, সক্ষমতা তৈরি হলেও তাদের টাকা দেওয়া যে মানসিকতা, ওটা দিয়ে সুপার পাওয়ার হওয়ার খোয়াব টব আসলে হবে না, কোনোভাবেই সম্ভব না। ও রাদার এরকম কতগুলো কৃতদাস সরকারকে ক্ষমতায় রেখে সব অর্জন করার চেষ্টা করবে। কিন্তু এখন এই টাকার সংকটে সে টাকা দিতে পারছে না, সে টাকা দিতে পারে চীন। মজার ব্যাপার, প্রধানমন্ত্রী নিশ্চয়ই মোদির সাথে বসে এটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে এই প্রজেক্টটাকে দিতে হবে, আদারওয়াইজ আমার জন্য লোন পাওয়া টাফ হয়ে যাবে, আমি লোন পাবো না, তাহলে আমি বিপদে পড়বো, মানুষ রাস্তায় নেমে আসবে। ধারণা করি মানুষ যদি রাস্তায় নেমে আসে এবং এই সরকারের পতন হয়, ভারতের কোনো একটা প্ল্যান বি, প্ল্যান সি আছে, সেই কারণে হয়তো আর ওই পাত্তাটাও দেওয়া হয় নাই, ভারতটা ছাড় দেয় নাই অন্তত। কারণ মোদি তার স্পিচে যখন প্রকাশ্যভাবে এটা বলছেন, তার মানে তারা কতটা সিরিয়াস এর মাধ্যমে এটা খুব ক্লিয়ারলি প্রমাণিত হয়।
তাহলে এখন প্রধানমন্ত্রী যখন যাবেন, এই প্রজেক্ট যদি তাকে দিতে না পারেন, তাহলে কি চীনের টাকা পাওয়া যাবে? আমরা এর মধ্যেই দেখেছি চীনের কাছ থেকে অলরেডি চীন আগ্রহ দেখিয়েছে $5 বিলিয়ন সমপরিমাণ ইউয়ানে লোন দেয়া, চাইনিজ মুদ্রায় লোন দেয়া। আমি তখন একটা ভিডিওতে বলেছিলাম, আমি এখনও এটা মনে করি, সেটা হচ্ছে সরকার যদি ইউয়ানে চায়নার কাছ থেকে লোন চায়, আরও 5, 7, 10 ওই রকম লোন চায়, সেটা চায়না দিতে প্রস্তুত থাকবে। চায়না এই তিস্তা যে প্রজেক্ট আছে, মহাপরিকল্পনা, সেটার মধ্যে ঢুকতে না পারে নিশ্চয়ই তাকে হতাশ করবে। এর পাল্টা হিসেবে অনেকের মনে হবে সে তার ফিনান্স প্রত্যাহার করে ফেলবে। আমি ঠিক মনে করি না, কারণ ফিনান্স প্রত্যাহার যদি চায়না পুরো করে ফেলে, তাহলে চায়না বুঝবে যে সরকারের সাথে তার এনগেজমেন্ট পুরো শেষ হয়ে গেল, সরকার পুরো ভারত এবং ভারতের মাধ্যমে কিছুটা আমেরিকার দিকে বেশি ঝুঁকে গেল। চায়না এটা হতে দেবে না। সুতরাং চায়না হয়তো তিস্তা দিলে যে পরিমাণ উদার হস্তে টাকা পয়সা দিত, সেই পরিমাণ টাকা পয়সা দেবে না, কিন্তু সে টাকা পয়সা দেবে। এখন সরকারকে হাতে রাখা 2 হলো, সে চাইবে যত বেশি সম্ভব তার মুদ্রাকে এখন অনেক বেশি আন্তর্জাতিক মুদ্রা হিসেবে এস্টাবলিশ করা। বহুবার বলেছি যে আইএমএফ যে কারেন্সি বাস্কেট, তাতে সর্বশেষ পঞ্চম মুদ্রা হিসাবে চাইনিজ মুদ্রা রেনমিনবি, আসলে যেটাকে আমরা সহজেই ওয়ান বলি, ওটার একক হিসাব করে সেটা ইনক্লুডেড হয়েছে, কিন্তু খুব লিস্ট একটা পার্সেন্টেজ সেটাই ট্রানজাকশন হয়। রিজার্ভ মুদ্রা হিসাবে এটাকে কেউ রাখে না। সাম্প্রতিক সময়ে চায়না চেষ্টা করছে, আমরা দেখেছি এর মধ্যে সৌদি আরব ডলারের সাথে তার যে পেট্রোলিয়াম ক্রয় বিক্রয়ের যে চুক্তি, সেটা নবায়ন করছে না, তারা অন্যান্য মুদ্রার সাথে ইউয়ানকেও প্রায়োরিটি দিতে চায়। এগুলো সব চীনের এই মুদ্রাটাকে শক্তিশালী করে তোলার জন্য কাজে লাগবে। ঠিক একইভাবে বাংলাদেশকে 5 বিলিয়ন 7 বিলিয়ন বা ধাপে ধাপে যদি আরও কিছু, ডিপেন্ড করবে বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় যায়, সে যদি দেখে বাংলাদেশ এই লোনগুলো ফেরত দিতে পারবে বা ওই পরিস্থিতি আছে, সেক্ষেত্রে ইউয়ানে এই লোনগুলো দিতে চাইতে পারে। এতে মজা আছে, আপনার ইউয়ান মুদ্রা হিসেবে চালু হয়ে গেল, আর বাংলাদেশে কিন্তু ফেরত দিতে হবে ডলারে। কারণ বাংলাদেশের সাথে চীনের বাণিজ্য ট্রেড ডেফিসিট আনবিলিভেবলি বেশি। চীন বাংলাদেশে $20 বিলিয়ন বেশি, এটা 23, 24, 25 কখনো গেছে। বাংলাদেশ $1.5 বিলিয়ন মানে চায়নাতে এক্সপোর্ট করে। ফলে এই যে ইউয়ানে চায়না আসলে যেটা করতে পারে, সেটা হচ্ছে ইউয়ানটা সরকারকে ঋণ দেবে, সরকার চায়না থেকে ইম্পোর্টের জন্য সেটা ইউয়ান দিয়ে শোধ করবে, কিন্তু দিনের শেষে এই ঋণ সরকারকে ডলারই শোধ করতে হবে। সুতরাং চায়না ইউয়ান দিয়ে ঋণ দিয়ে সে ডলার পাচ্ছে, এবং ভবিষ্যতে এটার মধ্যে আরও টেকনিক্যাল প্রবলেম আছে, মুদ্রার ভ্যালু নিয়ে বাংলাদেশ আরও বড় বিপদে পড়তে পারে, কিন্তু তাতে চায়নার কি আসে যায়? চায়নার ইউয়ান মুদ্রা হিসেবে আরও এস্টাবলিশড হয়ে হচ্ছে। সুতরাং প্রধানমন্ত্রী যখন যাবেন, কিছু ঋণ পাবেন, এটা আমরা ধারণা করতে পারি। এমনকি তিস্তা চুক্তি যদি নাও চায়নার সাথে করা হয়ে থাকে, তারপরও। আর কেউ কেউ বলতে পারেন যে সরকারের এক ধরনের অসন্তুষ্টি আছে, এবং ভারতে যে সরকারটা আছে সেটা এই মুহূর্তে একটা কোয়ালিশন সরকার, সেটা আগের মতো এত শক্তিশালী না। প্রধানমন্ত্রী ভারতকে আর এত গুরুত্ব দেবেন না, আমি এটার সাথে দ্বিমত প্রকাশ করি। মানে ভারতে কোয়ালিশন সরকার নিয়ে আমি একটা ভিডিও করেছি, আপনারা দেখবেন, এর আগেই দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ভারতের যে কোয়ালিশন সরকার নিয়ে আমরা আলাপ করছি, এটা মোদীদের হম্বিতম্বির কারণে এরকম মনে হচ্ছে, কিন্তু ভারতে মনমোহন সিংয়ের 2 সরকার বা এর আগের বাজপেয়ী সরকার, এগুলো অনেক কম তুলনামূলকভাবে সিট নিয়ে কোয়ালিশন 5 বছর করেছে, এমনকি তারা শক্তি প্রদর্শন করতে পেরেছে। আর ইন্টারন্যাশনাল এরেনাতে শক্তি প্রদর্শনের জন্য যে পরিমাণ মেজরিটি লাগে, বাংলাদেশের মতো একটা কৃতদাস দেশের জন্য সেই শক্তিমত্তার কোনো প্রয়োজন নেই। সুতরাং 240 অনেক সিট বিজেপির ব্যক্তিগতভাবে, এই কোয়ালিশন সরকারও। সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখেছেন এবং সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন যে বর্তমানে দেশের কি পরিস্থিতি, কিভাবে বাংলাদেশের সম্পদ বাইরে পাচার হয়ে যাচ্ছে, বাংলাদেশের টাকা কিভাবে লুটপাট করে বিদেশে পাচার করা হচ্ছে। দর্শক মণ্ডলী, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।